প্রিয় বন্ধুরা, নিউ ইয়ার রিভিউ চ্যানেলে তোমাদের সবাইকে আবার স্বাগত। আগের ভিডিওটাতে আমি আলোচনা করেছিলাম সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া সম্পর্কে। সেখানে থিওরি সম্পর্কে বিস্তারিত আলোচনা ছিল। আজকে আমি সুপ্রিম কোর্টের ওয়ান লাইনার আলোচনা করব, যেটা সিজিএল, সিপিও, সিএইচএসএল, দিল্লি পুলিশ সাব ইন্সপেক্টর, কনস্টেবল, স্টেনোগ্রাফ, ইউপিএসসি, ডাব্লিউবিসিএস, টেট, রেল, রেলের সমস্ত পরীক্ষা, এসএসসি, পিএসসি, পাবলিক সার্ভিস কমিশন, ফুড, মিসলেনিয়াস, ক্লার্কশিপ অ্যান্ড এক্সেট্রা প্রশ্ন যেখানে পড়ে, সেসব সমস্ত পরীক্ষার ক্ষেত্রে জিডি, এমটিএস, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, ডাব্লিউবিপি, ওয়েস্ট বেঙ্গল পুলিশের জন্য একদম বাছাই করা 40টা প্রশ্ন। এটার থেকেই সমস্ত রকম প্রশ্ন ঘুরিয়ে ফিরিয়ে আসে। এই 40টার বাইরে কোনো প্রশ্ন যাবে না, 100% গ্যারেন্টি থাকলে এই ভিডিওটাতে। আসেন সুপ্রিম কোর্টের ওয়ান লাইনার এই 40টা প্রশ্ন কি কি একদম প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখে নেব একের তাক। ভালো করে দেখে নেবেন আর বারবার ভিডিওটা শুনবেন, বারবার শুনবেন, তবে কিন্তু মুখস্থ হবে। যদি মনে করেন আমি ভিডিওটা মুখস্থ করতে চাই, পুরোপুরি যা আছে তাই, দিদি যা বললো তাই সব মুখস্থ করে ফেলবো, তাহলে এই ভিডিওটা অন্তত 5-7 বার চালাতে হবে। চালিয়ে চালিয়ে বারবার কানে হেডফোন দিয়ে মুখস্থ করে ফেলতে হবে। আর তা না হলে তুমি দেখে দেখে একবার নিজের মতো করে, আমার মতো করে নোট করে নিতে পারো। দেখে নাও এই 40টা প্রশ্ন ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। একের দাগ, ভারতীয় সংবিধানে দেখে নাও জুডিশিয়াল রিভিউ এর স্বাধীনতার ধারণা গ্রহণ করা হয়েছে দ্য ইউএস কনস্টিটিউশন বা আমেরিকা যুক্তরাষ্ট্রের সংবিধান থেকে। আমি বেশিরভাগই বাংলায় লিখেছি, কখনো কখনো ইংলিশ টার্ম ব্যবহার করেছি সুবিধার জন্য। তাহলে ভারতীয় সংবিধানে জুডিশিয়াল রিভিউয়ের ধারণা কোন দেশ থেকে গ্রহণ করা হয়েছে? এই যে জুডিশিয়াল রিভিউ, তখন বলতে হবে ইউএস কনস্টিটিউশন বা আমেরিকার যুক্তরাষ্ট্রের সংবিধান থেকে গ্রহণ করা হয়েছে। ভীষণ ইম্পর্ট্যান্ট। কোন দেশ থেকে আমাদের জুডিশিয়াল রিভিউ ধারণা গ্রহণ করা হয়েছিল? আমেরিকার সংবিধান থেকে। দুয়ের দাগ, কুয়ো ওয়ারান্টো রিট জারি করে কোনো একজন ব্যক্তিকে পাবলিক অফিস এ কাজ করা থেকে বা একটি সরকারি অফিসে কাজ করা থেকে বিরত রাখার জন্য জারি করা হয়, যার তিনি অধিকারী নন। দেখা গেল কেউ কোনো একটা সরকারি চাকরিতে অধিকার করে আছে, যেটা তার উপযুক্তই নয়, তাহলে কুয়ো ওয়ারেন্টের রিট জারি করার মাধ্যমে সুপ্রিম কোর্ট সেই ব্যক্তিকে সেখান থেকে বরখাস্ত করতে পারেন। তিনের দাগ, ভারতীয় সংবিধানের 124-এর 2 নম্বর ধারা অনুযায়ী সুপ্রিম কোর্টে বিচারপতি 65 বছর পর্যন্ত পদে থাকতে পারে। তাহলে সুপ্রিম কোর্টের বিচারপতিরা কত বছর পদে থাকতে পারেন? 65 বছর পর্যন্ত নিজস্ব পদে থাকতে পারেন 124-এর 2 নম্বর ধারা অনুযায়ী। চারের দাগ, বিচারকরা যাতে ভয় ছাড়া এবং পক্ষপাত ছাড়া বিচার করতে পারেন সেদিকে সুপ্রিম কোর্টের সব বিচারপতিদের স্বাধীনতা দেওয়া হয়। এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। সুপ্রিম কোর্টের সব বিচারপতিদের স্বাধীনতা কেন দেওয়া হয়? যাতে তারা ভয় ডরহীনভাবে পক্ষপাত ছাড়া সম্পূর্ণ সঠিকভাবে বিচার করতে পারেন, তার জন্য তাদেরকে স্বাধীনতা দেওয়া হয়। পাঁচের দাগ, অরিজিনাল জুডিসডিকশনের অর্থ নিম্ন আদালতে না গিয়ে সুপ্রিম কোর্টে সরাসরি বিবেচনা করতে পারে বা বিচার করতে পারে। ছয়ের দাগটা তাহলে আরেকবার বলে দেয়, তাহলে ছয়ের দাগ না, পাঁচের দাগটা, অরিজিনাল জুডিসডিকশনের অর্থ হলে নিম্ন আদালতে না গিয়ে সুপ্রিম কোর্টে সরাসরি রায় দিতে পারে বা বিবেচনা করতে পারে, সরাসরি যেতে পারে। ওকে। ছয়ের দাগ, ভারতীয় সংবিধানের মূল এখতিয়ারটি 131 নম্বর ধারায় অন্তর্ভুক্ত আছে, যেমন কেন্দ্র রাজ্যের মধ্যে বিবাদ দেখা দিলে বা 2 বা ততোধিক রাজ্যের মধ্যে বিবাদ দেখা দিলে সুপ্রিম কোর্টের মূল এলাকায় সেটা বিচার হয়। যদি সুপ্রিম কোর্টের মূল এলাকায়, এটা ধরেই প্রশ্ন আসে সুপ্রিম কোর্টের মূল এলাকায় কাদের বিচার হয়, তাহলে কেন্দ্র ও রাজ্যের মধ্যে বিবাদ দেখা দিলে বা 2 বা ততোধিক রাজ্যের মধ্যে বিবাদ দেখা দিলে সেটা মিটিয়ে দেওয়ার কাজ করে মূল এলাকার ভিতরে, সমস্ত কাজ হয়ে থাকে। সাতের দাগ, এটা খুব ইম্পর্টেন্ট, ভিভিআই। সাতের দাগটা ভিভিআই করে রাখুন।
শতবীর সিং বনাম, কি নাম? শতবীর সিং, এই যে শতবীর সিং বনাম হরিয়ানা রাজ্যের ঘটনাগুলি একজন মহিলার যৌতুকের মৃত্যুর সাথে সম্পর্কিত, যিনি 1994 সালে অভিযুক্ত শতবীর সিংকে বিয়ে করেন এবং 1994 সালে বিয়ে করেন এবং 1995 সাল, তার মানে ঠিক 1 বছর পর 1995 সালের 31শে জুলাই পুড়ে মারা যান সেই মহিলা। এরপর 28শে মে 2021 সালে, এটা দেখেন 28শে মে 2021 সালে সুপ্রিম কোর্ট একটি রায় দিয়েছিলেন, যার মাধ্যমে সুপ্রিম কোর্ট যৌতুকের মৃত্যু সম্পর্কিত 12টি নির্দেশিকা উল্লেখ করেছিলেন। এই যে শতবীর সিং বনাম হরিয়ানা মামলায় যৌতুক সম্পর্কে যে মৃত্যু হয়েছিল ওই মহিলার, তার উপরে সুপ্রিম কোর্ট 12টি নির্দেশিকা জারি করেছিল 2021 সালে। ঘটনা ঘটেছিল 1995 সালে আর রায় দিয়েছিল 1921 সালে। ডিফারেন্স নিজেরাই বুঝে নেন। 8 দাগ, ভারতের সংবিধানের অভিভাবক হলো সুপ্রিম কোর্ট, দ্য গার্ডিয়ান অফ কনস্টিটিউশন। সুপ্রিম কোর্ট হচ্ছে ভারতীয় সংবিধানের অভিভাবক। ওকে। 9 দাগ, ভারতীয় সংবিধানের 124-এর 2 নম্বর ধারা অনুযায়ী সুপ্রিম কোর্টে বয়োজ্যেষ্ঠ বিচারপতিকে, মানে সুপ্রিম কোর্টের সব থেকে যিনি বয়স্ক সেই বিচারপতিকে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া হিসেবে নিযুক্ত করা হয়। চিফ জাস্টিস অফ ইন্ডিয়া হিসেবে কাকে নিযুক্ত করা হয়? তাহলে বলতে হবে সুপ্রিম কোর্টের সব থেকে বেশি বয়স্ক ব্যক্তি যিনি, তাকে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া হিসেবে নিযুক্ত করা হয়। 10 দাগ, ভারতীয় সংবিধানের 143-এর ধারাতে সুপ্রিম কোর্টকে অ্যাডভাইজারি জুরিসডিকশন বিষয়ে বলা হয়েছে। অ্যাডভাইজারি জুরিসডিকশন সম্পর্কে বলা হয়েছে, যার অর্থ কোনো আইনি প্রশ্নে রাষ্ট্রপতির যদি কোনো পরামর্শের প্রয়োজন হয়, তবে রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের কাছে সেই পরামর্শ চাইতে পারবেন। কিন্তু সুপ্রিম কোর্ট সেই পরামর্শ যদি দিয়ে থাকেন, রাষ্ট্রপতি সেটা মানতেও পারেন অথবা নাও মানতে পারেন, সেটা রাষ্ট্রপতির হাতে। ওকে। 11 দাগ, 1950 সালের মূল সংবিধানে একজন প্রধান বিচারপতি এবং 7 জন আদার্স জাস্টিস নিয়ে, জাজ নিয়ে সুপ্রিম কোর্টের পরিকল্পনা করা হয়েছিল। বর্তমানে 1+33, এটা মনে রাখবেন, এটাই সব থেকে ইম্পর্টেন্ট। বর্তমানে কোনটা? 1+33 জন বিচারপতি আছে। বর্তমানে 51তম বিচারপতি হচ্ছে সঞ্জীব খান্না। এই সংখ্যাকে বাড়ানোর জন্য একটি সংসদের বা পার্লামেন্টের উপর ছেড়ে দেওয়া হয়। তাহলে সুপ্রিম কোর্টের সংখ্যা বাড়বে না কমবে, কে নির্ধারণ করে? তাহলে নির্ধারণ করে সংসদ ও পার্লামেন্ট। তারপর 12 দাগ, ভারতের সুপ্রিম কোর্টের কোনো দেওয়ানি বা ফৌজদারি মামলা এক রাজ্যের হাইকোর্ট থেকে অন্য রাজ্যের হাইকোর্টে বা অধীনস্থ আদালত থেকে ভারতের অন্য রাজ্যের হাইকোর্টে স্থানান্তর করার নির্দেশ দিতে পারেন। এটা আরআরবি জিডি বলছি কেন, আরআরবি গ্রুপ ডিতে 2022 সালে এসেছিল। এই পাশাপাশি লেখা হয়ে গেছে তো, তাই জন্য জিডি বলে ফেলেছি। আরআরবি গ্রুপ ডিতে এসেছিল। তাহলে কি এসেছিল আরেকবার পড়ি। ভারতের সুপ্রিম কোর্টের কোনো দেওয়ানি বা ফৌজদারি মামলা এক রাজ্যের হাইকোর্ট থেকে অন্য রাজ্যের হাইকোর্টে বা অধীনস্থ আদালত থেকে ভারতের অন্য রাজ্যের হাইকোর্টে স্থানান্তর করার যে ক্ষমতা, যে নির্দেশ, একমাত্র সুপ্রিম কোর্টই দিতে পারে, তা নাহলে অন্য কেউ দিতে পারবে না। 13 দাগ, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রি সেক্রেটারি জেনারেল বা মহাসচিবের নেতৃত্বে হয়ে থাকে। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রি সেক্রেটারি জেনারেল বা মহাসচিবের নেতৃত্বে হয়ে থাকে, যাতে 11 জন রেজিস্ট্রার এবং 25 জন অতিরিক্ত রেজিস্ট্রার ইত্যাদি তাররা তাদের কাজে সহায়তা করা হয়। এগুলো কিন্তু সব বাছাই করা সেরা প্রশ্ন নিয়ে এসেছি, যেটা বারবার পরীক্ষায় এসছে এবং সব পরীক্ষায় এর থেকেই কমন আসবে, ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন আসে, PYQ কিন্তু এটা। দেখো, ভারতের সুপ্রিম কোর্টের নীতিবাক্য কি? খুব ইম্পর্টেন্ট এটা। নীতিবাক্য কি? ইয়ত ধর্মাস্ত্র জয়াহ, মানে যেখানে ধর্ম সেখানেই জয়। ইয়ত ধর্মাস্তাত জয়াহ, যেখানে ধর্ম সেখানেই জয়। তারপর দেখো, এই মোটো কিন্তু আসে সুপ্রিম কোর্ট দেখো, সুপ্রিম কোর্ট কবে গঠিত হয়েছিল? 28শে জানুয়ারি 1950 সালে। 16 দাগ, সুপ্রিম কোর্ট
কত নম্বর শিডিউলের মধ্যে আসে? 5 নম্বর শিডিউল বা পার্ট। 5 নম্বর পার্টের মধ্যে আসে। কত নম্বর ধারা? 124 থেকে 147 নম্বর ধারার মধ্যে পড়ে। তাহলে সুপ্রিম কোর্ট গঠিত হয়েছিল 28শে জানুয়ারি 1950 সালে এবং পার্ট 5 এর অন্তর্গত। এর ধারা হচ্ছে 124 থেকে 147 নম্বর। 17 দাগ। আন্তঃপ্রাদেশিক দ্বন্দ্ব এর ক্ষেত্রে সুপ্রিম কোর্ট ফেডারেল কোর্ট হিসেবে কাজ করে। আন্তঃপ্রাদেশিক দ্বন্দ্ব ক্ষেত্রে সুপ্রিম কোর্ট কোন কোর্ট হিসেবে কাজ করে? ফেডারেল কোর্ট হিসেবে কাজ করে। 18 দাগ। সুপ্রিম কোর্টের মূল এলাকা হলো ভারত সরকার এবং এক বা একাধিক রাজ্যে বনাম এক বা একাধিক রাজ্যের মামলা সুপ্রিম কোর্টের মূল এলাকায় বিচার হয়। তাই সুপ্রিম কোর্টের মূল এলাকায় কি কি বিচার হয়? এক বা একাধিক রাজ্যের মধ্যে যদি দ্বন্দ্ব লাগে অথবা ভারত সরকার বা এক বা একাধিক রাজ্যের দ্বন্দ্ব লাগলে মূল এলাকায় সুপ্রিম কোর্ট বিচার করেন। 19 দাগ। ভারতীয় নাগরিকদের ফান্ডামেন্টাল রাইটস, এফআর মানে কি? ফান্ডামেন্টাল রাইটস বা মৌলিক অধিকারের দায়িত্ব কে থাকেন? সুপ্রিম কোর্ট। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ভারতীয় নাগরিকদের ফান্ডামেন্টাল রাইটস বা মৌলিক অধিকারের দায়িত্ব কে থাকেন? সুপ্রিম কোর্ট। 20 নম্বর। সুপ্রিম কোর্টের প্রথম মহিলা এবং প্রথম মুসলিম মহিলা বিচারপতি ছিলেন মীরা সাহেব ফাতেমা বিবি, যিনি 6 অক্টোবর 1989 নিযুক্ত হন। 6 অক্টোবর 1989 নিযুক্ত হন মীরা সাহেব ফাতেমা বিবি সুপ্রিম কোর্টের প্রথম মহিলা এবং প্রথম মহিলা বিচারপতি। মুসলিম বললেও এবং প্রথম মহিলা বিচারপতি বললেও মীরা সাহেব ফাতেমা বিবি। তারপরে দেখো 21 দাগ। বর্তমান ভবনের আগে ভারতীয় সুপ্রিম কোর্টে কার্য পরিচালনা করত সংসদ ভবন থেকে। তাহলে সুপ্রিম কোর্ট আগে কোথা থেকে কার্য পরিচালনা করত? সংসদ ভবন থেকে। এটা কিন্তু পরীক্ষায় অনেকবার এসছে। সব বাইরের পরীক্ষায় এই প্রশ্নটা দেয়। বর্তমান ভবনের আগে ভারতীয় সুপ্রিম কোর্ট কার্য পরিচালনা করত সংসদ ভবন থেকে। 22 নম্বর। যদি রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতির পদ শূন্য থাকে তাহলে ভারতের প্রধান বিচারপতি অথবা বয়োজ্যেষ্ঠ সুপ্রিম কোর্টের বিচারপতি ভারতের ওই শূন্য পদে আসীন হন। তাহলে কি এটা? 22 নম্বর দাগটা খুব ইম্পর্টেন্ট এইটার জন্য যে রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতির পদ যে কোনো কারণে শূন্য যদি হয় তাহলে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সেই পদে গিয়ে কিছুদিনের জন্য টেম্পোরারি বসতে পারেন এবং সেই মর্যাদা অনুযায়ী সেই টাকাই তিনি পাবেন। তারপরে দেখো যেই সেই শেষ সীমা হয়ে যাবে সঙ্গে সঙ্গে উনি ওখান থেকে পদত্যাগ করবেন। 23। সুপ্রিম কোর্ট জানুয়ারি 2017 সালে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করে। কোনো রাজনৈতিক দল বা রাজনীতিবিদরা 1951 সালের জনগণের প্রতিনিধিত্বে আইন 1923 নম্বরের 3 নম্বর ধারা অনুযায়ী ভোটের জন্য জাতি, ধর্ম, সম্প্রদায় বা ভাষার ভিত্তিতে ভোট চাইতে পারবেন না। এটা আজকে কে মানছে? সুপ্রিম কোর্ট যে বলে দিয়েছে 2017 সালের একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত অনুযায়ী বলে দিয়েছে কোনো রাজনৈতিক দল ভোটের জন্য জাতি, ধর্ম, সম্প্রদায়, ভাষার ভিত্তিতে ভোট চাইতে পারবে না। কিন্তু কেউ কি মানছে এই জিনিসটা? সবাই তো ভোট চাইতে আসে বিভিন্ন রকম অজুহাত নিয়ে। ওইসব বাদ দাও, আমাদের যে পয়েন্ট সেটাই আলোচনা করি। 24 দাগ। ভারতীয় সংবিধানের 24 দাগ কি বলছে? একজন জুরি বিচারক সুপ্রিম কোর্টের আদালতে নিযুক্ত হতে পারেন। 25। ভারতীয় সংবিধানের 137 নম্বর ধারা অনুযায়ী সুপ্রিম কোর্ট তার নিজের রায় পুনর্বিবেচনা করতে পারেন। এটা কিন্তু পুনর্বিবেচনা করতে পারেন। রায় যাই দিয়ে থাকুক না কেন সেটা আবার পুনর্বিবেচনা করতে পারেন। 26 দাগ। সুপ্রিম কোর্টের বিচারক হিসেবে যোগ্য হওয়ার জন্য একজন ব্যক্তিকে ন্যূনতম 10 বছরের জন্য হাইকোর্টে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। 124-এর 3 নম্বর ধারায় সেটা বলা হয়েছে। অথবা 5 বছরের জন্য হাইকোর্টের জাজ হিসেবে নিযুক্ত থাকতে হবে। যেটা পরীক্ষায় এসছে আমি শুধু সেইটুকু প্রশ্ন দিয়েছি, কারণ এটা বারবার পরীক্ষায় এসছে। তারপর দেখো 27। সাময়িক সময়ের জন্য সুপ্রিম কোর্টের বিচারক হিসেবে হাইকোর্টের প্রধান বিচারপতি যোগ্যতা সম্পন্ন বিচারককে সুপ্রিম কোর্টে নিযুক্ত করা যেতে পারে। 127 নম্বর ধারায় রাষ্ট্রপতি সেক্ষেত্রে হাইকোর্টের প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শ করতে পারবেন। মানে কি জিনিস?
সাময়িক সময়ের জন্য সুপ্রিম কোর্টের যদি কোনো বিচারপতি গ্যাপ চায়, তাহলে হাইকোর্টের প্রধান বিচারপতির যোগ্যতা সম্পন্ন কোনো একটা বিচারপতিকে তিনি নিযুক্ত করতে পারেন। কে তিনি? তিনি হচ্ছেন রাষ্ট্রপতি। নোটগুলো খুব সুন্দর করে লিখে দিয়েছি, ভালো করে দেখেও নিতে পারো। 28 নম্বর দাগ, মোহাম্মদ হিদায়াতুল্লাহ হলেন ভারতের 11তম প্রধান বিচারপতি 1968 থেকে 1970, যিনি ভারতের রাষ্ট্রপতির পদ এবং উপরাষ্ট্রপতির পদ উভয় সামলিয়েছেন। এটাই একমাত্র প্রশ্ন যেটা বারবার আসে, এবং একটাই প্রশ্ন যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে মোহাম্মদ হিদায়াতুল্লাহ হলেন ভারতের 11তম প্রধান বিচারপতি, যিনি ভারতের রাষ্ট্রপতির পদ এবং উপরাষ্ট্রপতির পদ উভয় সামলিয়েছেন। প্রশ্ন হয় এমনভাবে, সুপ্রিম কোর্টের এমন একজন বিচারপতির নাম লেখো যিনি রাষ্ট্রপতির পদ এবং উপরাষ্ট্রপতির পদ উভয় সামলিয়েছিলেন। তিনি আবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিও ছিলেন। তিনি কে? মোহাম্মদ হিদায়াতুল্লাহ। ওকে। 29, ভারতের সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয়েছিল রেগুলেটিং অ্যাক্ট 1773 সালের আইনের দ্বারা। তাহলে ভারতের সুপ্রিম কোর্ট কত সালে তৈরি হয়েছিল সেটা তো বলেই দিয়েছি। তাহলে সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয়েছিল কোন আইনের দ্বারা? রেগুলেটিং অ্যাক্ট 1773 সালের আইনের দ্বারা। 30 দাগটা খুব ইম্পর্টেন্ট। সুপ্রিম কোর্টের প্রথম ইংরেজ বিচারপতি ছিলেন স্যার এলিজা এমপে এবং ফার্স্ট ইন্ডিয়ান বা ভারতীয় বিচারপতি হলেন হীরালাল জে কানিয়া। 1997 সালে 31 নম্বর প্রশ্ন, 1997 সালে সুপ্রিম কোর্ট বিশাখা গাইডলাইন প্রণয়ন করেছিলেন মহিলাদের যৌন নির্যাতন থেকে রক্ষা করার জন্য কর্মক্ষেত্রে। কোন ক্ষেত্রে? কর্মক্ষেত্রে। 1997 সালে সুপ্রিম কোর্ট এই গাইডলাইন চালু করেছিলেন, তার নাম কি? বিশাখা গাইডলাইন। কাদের জন্য? মহিলাদের যৌন নির্যাতন থেকে রক্ষা করার জন্য। কি কোন ক্ষেত্রে? কর্মক্ষেত্রে। 32 দাগ, ভারতীয় সুপ্রিম কোর্টের রক্ষা কবচ হিসেবে কাজ করে। ভারতীয় সংবিধানের রক্ষা কবচ হিসেবে কে কাজ করে? তখন বলতে হবে সুপ্রিম কোর্ট, বা কাস্টোডিয়ান বা জিম্মাদার বা গার্ডিয়ান, যাই বলেন না কেন, রক্ষা কবচ হিসেবে সুপ্রিম কোর্ট হচ্ছে ভারতীয় সংবিধানের রক্ষা কবচ হিসেবে কাজ করে। এবং ভারতীয় সংবিধানের যে কোনো বিষয় ব্যাখ্যা করার জন্য চূড়ান্ত অধিকারী হলেন সুপ্রিম কোর্ট। 33 নম্বর দাগ, সংবিধানের 32 নম্বর ধারায় একজন নাগরিকের তার মৌলিক অধিকার রক্ষার্থে সুপ্রিম কোর্টের দায়িত্ব হতে পারে। 32 নম্বর ধারায় 5টি ডিট আছে। ভারতের যে কোনো মানুষের তার মৌলিক অধিকার বা ফান্ডামেন্টাল রাইটস যদি ক্ষুণ্ণ হয়, তাহলে সরাসরি সে সুপ্রিম কোর্টে গিয়ে বিচার চাইতে পারে। 32 নম্বর ধারায় সেটা টোটালি বলা আছে। 34 দাগ, ভারতীয় বিচার ব্যবস্থা হলো একটি স্বাধীন প্রতিষ্ঠান। স্বাধীন প্রতিষ্ঠান। 35, কেশবানন্দ ভারতীয় মামলায় 1973 সালে, এই প্রশ্নটা সরাসরি আসে, 1973 সালের যে মামলাটা, ওটা কার সাথে জড়িত? কেশবানন্দ ভারতীয় মামলা। 1973 সালে সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট এই মর্মে রায় প্রদান করেন যে সংসদ ভারতীয় সংবিধানের মূল কাঠামো পরিবর্তন করতে পারবে না। সংসদ ভারতীয় সংবিধানের মূল কাঠামো পরিবর্তন করতে পারবে না। এই রায় দিয়েছিল ভারতীয় কেশবানন্দ ভারতীয় মামলায় 1973 সালে সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল যে সংসদ ভারতীয় সংবিধানের মূল কাঠামো পরিবর্তন করতে পারবে না। 36 নম্বর দাগ, দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট কোনো আসামিকে মৃত্যুদণ্ড দিলেও সে ব্যক্তিকে একমাত্র প্রেসিডেন্ট বা রাষ্ট্রপতি ক্ষমার মাধ্যমে বাঁচিয়ে দিতে পারেন। তাহলে সুপ্রিম কোর্ট যদি কোনো ব্যক্তিকে মৃত্যুদণ্ড দেন, তাহলে একমাত্র বাঁচানোর দায়িত্ব যদি থেকে থাকে, তাহলে রাষ্ট্রপতিই পারেন সে ব্যক্তিকে বাঁচিয়ে তার প্রাণ রক্ষা করতে। আবার তা নাহলে সুপ্রিম কোর্টও যদি বলে দেন এই ব্যক্তির মৃত্যুদণ্ড অবধারিত, রাষ্ট্রপতি যদি বলে দেন, তাহলে শেষ পর্যন্ত ব্যক্তির মৃত্যুদণ্ড হতে পারে। আর যদি সুপ্রিম কোর্ট বলে মৃত্যুদণ্ড দিয়েছি, কিন্তু রাষ্ট্রপতি যদি বলে আমি ক্ষমা করে দিয়েছি, তাহলে রাষ্ট্রপতির ক্ষমার মাধ্যমে সে ব্যক্তি বেঁচে যান। 37, শাসনতন্ত্রের চূড়ান্ত ব্যাখ্যাকারী সুপ্রিম কোর্ট এবং আন্তঃপ্রাদেশিক দ্বন্দ্ব এর ক্ষেত্রে সুপ্রিম কোর্ট ফেডারেল কোর্ট হিসেবে কাজ করে। 38, এস.আর. বোমাই বনাম ভারত সরকার কর্ণাটক রাজ্য সম্পর্কিত মামলায় সুপ্রিম কোর্ট রায় প্রদান করেন যে কোনো রাজ্যের সাংবিধানিক বা সংবিধানের 356 নম্বর ধারা অনুযায়ী রাষ্ট্রপতি শাসন জারি করা প্রায় অসম্ভব হয়ে উঠেছে। 39, সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের বিচারপতিদের শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি, সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের রাজ্যপাল। সুপ্রিম কোর্টের রাষ্ট্রপতি, হাইকোর্টের রাজ্যপাল। 40 এবং লাস্ট প্রশ্ন,
সুপ্রিম কোর্টের বিচারপতিদের বেতন নির্ধারণ করেন পার্লামেন্ট বা সংসদ। সুপ্রিম কোর্টে 2,80,000 চিফ জাস্টিস অফ ইন্ডিয়া এবং আদার্স 2,50,000 আদার্সরা পান। অনলি চিফ জাস্টিস অফ ইন্ডিয়া আদার্স থেকে 30,000 টাকা বেশি পান। আজ এই পর্যন্ত। ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন, লাইক করবেন।